জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পাচার 90,000 কোটি টাকার খোঁজে দুদক, জড়িত 8 মন্ত্রী, 6 প্রতিমন্ত্রী ও 15 এমপি। এরপর জানিয়ে দিব এক্সক্লুসিভ, পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়, বলছে বিচারক মোতাহার হোসেন। এরপর জানিয়ে দিব হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন। আরো জানিয়ে দিব টপ সিক্রেট সংবাদ, দিনে 10 কোটি টাকা শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাজি, দেনাদার থেকে 1000 কোটি টাকার মালিক, দখল চাঁদাবাজিতে অর্জিত যত সম্পদ, সরকারের থেকেও সরকারের বিরোধিতা, গার্মেন্ট কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের নেপথ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব আর কোন দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেব না, বলছে নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। পাচার 90,000 কোটির খোঁজে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক 29 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির দেশের বাইরে পাচার করা প্রায় 90,000 কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদের মধ্যে 8 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী এবং 15 জন এমপি রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শামর রিজাউল করিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুনজান সুফিয়ান। এছাড়া খুলনা 6 আসনের সাবেক এমপি আখতারুজ্জামান বাবু হুইপ ও নারায়ণগঞ্জ 2 আসনের এমপি নজরুল ইসলাম বাবু হুইপ, শামসুল হক চৌধুরী এমপি, অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল এমপি, জান্নাত আরাস হেনরি, শাহ আলম তালুকদার, ধীরেন্দ্রনাথ শম্ভু, ডাক্তার মনসুর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সুলাইমান হক জোয়ারদার, সাইফুজ্জামান শিখর, তানভীর ইমাম, শফিকুল ইসলাম শিমুল ও সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি। জানতে চাইলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন ও প্রতিবেদককে বলেন, সাবেক এমপি মন্ত্রীদের অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। কোন কোন দেশে কার কি পরিমাণ সম্পদ পাচার হয়েছে সেগুলোর খোঁজে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। দুদক সূত্র জানায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রযুক্তি খাতে ডিজিটাল বাংলাদেশ তৈরি, A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরির নামে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে 300 থেকে 400 বিঘা জমি। ঢাকায় আছে কমপক্ষে 15টি ফ্ল্যাট। নামে বেনামে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রীর কণিকার নামে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে প্রায় 10,000 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। সেখানে তার কয়েক হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে। সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দুবাইতে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। প্লট বরাদ্দে অনিয়ম, অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে 2014 সালে তলব করে দুদক। অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধেও রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। অবৈধ অর্থে টাকা ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 15 নম্বরে 2 ইউনিটের 7তলা বাড়ির 14টি ফ্ল্যাট ভাড়া দিয়ে অর্থ উপার্জন করেছেন। ঢাকার ধানমন্ডি 11 নম্বর রোডের 40 নম্বর বাড়িতে 3টি ফ্ল্যাট, নেত্রকোনার কেন্দ্রীয় পৌরসভায় সাউথ পাড়ায় রাজকীয় ব্যয়বহুল বাড়ি করেছেন। এছাড়া নেত্রকোনা সদরের কাটলি মৌজায় মূল্যবান জায়গা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকায় বাড়ি, দেশের বাইরে আমেরিকা ও কানাডায় এই দম্পতির 2 ছেলে শায়ক ও শুদ্ধের বাড়ি রয়েছে। অন্যদিকে প্রাথমিক
মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের স্ত্রীর নামে 20 একর জমি দিনাজপুর শহরে একটি বাড়ি, নিজ এলাকায় বহুতল ভবন, খামারবাড়ি, স্ত্রী কন্যা ভাইয়ের জন্য আলাদা আলাদা গাড়ি, দিনাজপুর রোডে শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় প্রায় 24 একর জমির ওপর একটি খামার বাড়ি থাকারও তথ্য রয়েছে। সাবেক এমপি হেনরির বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। শুধু 2020-21 অর্থ বছরেই তিনি কালো টাকা সাদা করেছেন প্রায় 32 কোটি টাকা। নিজ জেলা সিরাজগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী ও ঢাকায় তার অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়। এক্সক্লুসিভ নিউজ। ক্ষমতায় আওয়ামী লীগ সরকার, ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারিদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে, স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়া তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরো বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে। চলে আলোচনা। বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন। বিচারক মোতাহার হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। বিচারক তখন জানান, মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো, এই মামলায় সাজা দেওয়া আইনসম্মত হবে না। তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান। গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন। এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন, আপনাকে রায় লিখতে হবে না, আমি লিখে দেব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেওয়ায় রায় পড়েননি। তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার। চাকরি থেকে অবসর নেওয়ার 1 মাস আগের এই ঘটনা উলটপালট করে দেয় তার সবকিছু। কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে শায়েস্তা করার নানা আয়োজন চলছে। পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেওয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন, এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া। এরপর অনেকটা ভবঘুরের মতো সবসময় কাটিয়েছেন। গোয়েন্দারা পিছু নেওয়ায় এক স্থানে বেশি দিন থাকতে পারেননি এক দেশেও। কয়েক দেশ ঘুরে 2022 সালে থিতু হন ফিনল্যান্ডে। ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দেশে ফেরার চিন্তা করেছেন বিচারক মোতাহার হোসেন। হোয়াটসঅ্যাপে মানবজমিন এর সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন, রায় দেওয়ার আগে পরের দুর্বিষহ পরিস্থিতি। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই চুয়াডাঙ্গায় দলটির নেতাদের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়ে হামলার শিকার হয়েছিলেন। পরে 41 দিন আত্মগোপনে থাকতে হয় তাকে। 4 বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান, তাকেও দেখার সুযোগ হয়নি। 2 ছেলেকে নিয়ে মোতাহার হোসেনের স্ত্রী দেশে ছিলেন। নিরাপত্তাহীনতার কারণে তাদেরকেও এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয়েছে। 2013 সালের 17 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক মোতাহার। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন। হাসিনা পরিবারের নামে জমি বরাদ্দ টপ সিক্রেট কেন? 10 কাঠা করে পাশাপাশি 6টি প্লট, এক পাশে নদী, 3 পাশে রাস্তা, পুরো জমির পরিমাণ 60 কাঠা। মালিক শেখ হাসিনা পরিবারের 6 জন। একই সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এই জমি নিয়ে নানা প্রশ্ন। হস্তান্তর প্রক্রিয়া ছিল অতি গোপনীয়, এতই গোপন যে স্বয়ং বরাদ্দ দেওয়া কর্তৃপক্ষ রাজৌকের অনেকেই জানতেন না, কারো জানার সুযোগও ছিল না। তবু প্লট বরাদ্দ হয়েছে। বরাদ্দের পর ইটের বাউন্ডারি দিয়ে ঘিরে ও দেওয়া হয়। 2021 সালে রাজৌকের আলোচিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ দিয়েছিলেন গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনি একা নন, প্লট নিয়েছেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার 2 ছেলে মেয়ে। জনমনে প্রশ্ন উঠেছে, কেন গোপনে ক্ষমতা খাটিয়ে সরকারি জমি বরাদ্দ নিলেন শেখ হাসিনা?
না। জমি বরাদ্দের তথ্য না প্রকাশে কঠোর নির্দেশ কেন দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী? ঢাকায় একাধিক বাড়ি থাকার পরেও কিভাবে তিনি রাজুকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। নিজেকে অসহায়, দরিদ্র, লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশ নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেওয়া 10 কাঠার প্লট বরাদ্দ নেন। পূর্বাঞ্চলে প্রস্তাবিত কূটনৈতিক জোন 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডে তার প্লট নম্বর 009। 2022 সালের 13 আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির 54 সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয়। শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো প্লট নেওয়ার পক্ষে ছিলেন না, কিন্তু ছোট বোন রেহানার অনুরোধ ও পরামর্শে নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজুকের এই প্লট বরাদ্দ নেওয়ার বিষয়ে রাজি হন। প্লট বরাদ্দ নেওয়ার পুরো প্রক্রিয়াটি নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কাইকাউস। শেখ হাসিনার অভিপ্রায়ে তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ডেকে শেখ হাসিনা পরিবারের 6 সদস্যের অনুকূলে 60 কাঠার এই প্লট বরাদ্দ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলেন। ওই পরামর্শ মতে মন্ত্রী দ্রুত সময় অতি গোপনীয়ভাবেই প্লট বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেন। 2021 সালের শেষের দিকে আবেদন করলে 2022 সালের প্রথম দিকে প্লট বুঝিয়ে দেওয়া হয় এবং রাজুক নিজেদের ঢাকায় ওই জমিতে একটি ইটের বাউন্ডারিও করে দেয়। দিনে 10 কোটি টাকা শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাজি। দেনাদার থেকে হাজার কোটি টাকার মালিক, দখলদার চাঁদাবাজিতে অর্জিত যত সম্পদ। সরকার থেকেও সরকারের বিরোধিতা, গার্মেন্ট কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের নেপথ্য। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান ছিলেন স্বৈরাচারী সরকারের এক সময়ের নৌপরিবহন মন্ত্রী, কিন্তু তার বিস্তৃত নেটওয়ার্ক ছিল সারা দেশের সড়ক পরিবহন খাতে। সড়ক পরিবহনের বৈধ অবৈধ প্রায় 1000 সংগঠনের মাধ্যমে চাঁদাবাজির এক নিরাপদ নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। এর পাশাপাশি এক যুগ আগে থেকেই দেশের বিকশিত গার্মেন্ট সেক্টরেও তিনি থাবা বসান। সড়ক পরিবহনের 932 সংগঠনের নিয়ন্ত্রক তিনি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এর পাশাপাশি 2013 সালে 52টি গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠন করেন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ। এই সংগঠনেরও প্রধান তিনি। ঢাকার আশুলিয়া ও গাজীপুরের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের নেপথ্য শাহজাহান খানের ইন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে শাহজাহান খানের নিয়ন্ত্রিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারা দেশে প্রতিদিন তাদের বৈধ অবৈধ 932টি সংগঠনের মাধ্যমে 10 কোটি টাকার বেশি চাঁদা তোলে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় 2 কোটি টাকারও বেশি সরাসরি শাহজাহান খানের কাছে পৌঁছাতো বলে জানা গেছে। পরিবহন খাতের সম্রাট হিসেবে পরিচিত শাহজাহানের সংঘবদ্ধ চাঁদাবাজির ব্যাপারে তার সংগঠনের নেতারাই সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেছেন। শাহজাহান খানের উত্থান 1972 সালের শুরুতে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হওয়ার মধ্য দিয়ে। ওই বছরই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন তিনি। এরপর 1980 সালে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও 1994 সালে কার্যকরী সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই শ্রমিকদের সংগঠনের একচ্ছত্র নিয়ন্ত্রক তিনি। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার কারণে শাহজাহান খানের জন্য সড়কে চাঁদাবাজির নিয়ন্ত্রণ সহজ হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মালিকদের সঙ্গে আতাত করে সারা দেশের যানবাহন থেকে প্রতিদিন প্রায় 10 কোটি টাকা চাঁদা আদায় করে। এ ব্যাপারে পরিবহন শ্রমিক নেতা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন বলেন, শাহজাহান খানের নির্দেশে পুরো পরিবহন খাত চলত। তার কাছেই জিম্মি ছিল দেশের সড়ক পরিবহন খাত। পরিবহন শ্রমিকদের উন্নয়নে কোনো অবদানই ছিল না তার। প্রতিদিন সড়ক থেকে 10 কোটি টাকার বেশি টাকা তুলত তার ফেডারেশন, কিন্তু সেসব টাকা শ্রমিকদের কোনো কাজেই আসতো না। সড়কে তার দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে। সেখান থেকেই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে এ খাতের সম্রাট হয়ে ওঠেন তিনি। ক্ষমতা ও দাপটে হাজার হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছেন তিনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহজাহান খানের সার্বিক পরিবহনের 32টি বাসে আগুন দেওয়া হয়। আওয়ামী লীগের অন্য নেতাদের মতো তিনিও গা ঢাকা দিয়েছিলেন। গতকাল ভোরে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। দেনাদার থেকে হাজার কোটি টাকার মালিক। রাজনীতিতে শাহজাহান খানের শুরু হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে। মাঝে জাসদ হয়ে তাদের দুঃসময়ে আবার ফিরেছেন আওয়ামী লীগে, হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। আওয়ামী লীগে ফেরার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ঘুরতে তাকে ভাগ্যের চাকা। তৈরি
তৈরি হয় ক্ষমতার প্রভাব বলয়। একে একে নিয়ন্ত্রণ নিতে থাকেন মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান। প্রভাব বাড়তে থাকে তার পরিবার ও স্বজনদের। 2008 সালের নবম সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ছিলেন দেনাদার। 2018 সালের একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন মতে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক। 2008 সালের নির্বাচনী হলফনামা মোতাবেক শাহজাহান খানের মাসিক আয় ছিল 57,086 টাকা। তার স্ত্রীর শিক্ষকতা থেকে মাসে আসতো 5,200 টাকা। তখন তাদের স্বামী স্ত্রীর হাতে নগদ কোনো টাকা ছিল না, বরং ঋণ ছিল 42 লাখ টাকার উপরে। 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,036 টাকা। এই হিসাবে প্রতি মাসে আসতো 57,086 টাকা। 2008 সালে শাহজাহান খানের নিজ নামে স্থাবর সম্পদ ছিল 30 স্থানে। এছাড়াও গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় স্থাবর সম্পদ ছিল। বর্তমানে তার নিজ নামে স্থাবর সম্পত্তি রয়েছে কমপক্ষে 15 স্থানে এবং যৌথ মালিকানায় রয়েছে আরো 6 স্থানে। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেব না বলছে নূর। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় এনে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, কোন দল যেন সংসদে এককভাবে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। ভবিষ্যতের সংসদকে কার্যকর করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে তারা সেই অনুপাতেই প্রতিনিধিত্ব করবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেটা আমরা গত 50 বছরে দেখেছি। শুক্রবার বিকেলে পটুয়াখালীর ঝাউতলায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূর এসব কথা বলেন। ভিপি নূর বলেন, পরিষ্কার কথা, যারা 15 বছর আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার নির্বাচন করে তাহলে তাদের সঙ্গে সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বিকল্প জোট হয়ে বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ। প্রত্যেকের বয়স হবে 30 থেকে 40 ও 50 বছরের মধ্যে, কারণ আগামীতে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের সংগঠিত প্রয়োজন। যারা এমপি, পৌরসভা ও উপজেলা নির্বাচন করবেন, এখন থেকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে নিজেদের তুলে ধরতে হবে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করে ভিপি নূর বলেন, আজকে চিন্তা করতে পারেন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করে মুক্ত হয়েছি, অথচ আজ আমি আমার জেলায় আসব, সেই জায়গায় বাধা সৃষ্টি করা হয়, মিছিল নিয়ে আসতে বাধা দেওয়া হয়েছে, আমার দলের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া ও পোস্টার ছিঁড়েও দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমার খালু লাউকাঠিতে থাকে, তাদের ইউনিয়নের পাতিসাতি নেতারা হুমকি দিচ্ছে ও হয়রানি করছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নূর বলেন, তোমাদের টপ লিডাররা আমাদের সঙ্গে কথা বললে বিনয়ী আচরণ করে দেখা করার সময় নাই, আর তোমরা এখানে আগের জুতা লীগ, মোজা লীগের মতো আচরণ করো। তোমাদের শায়েস্তা করার জন্য আমি যৌথ বাহিনীকে অনুরোধ জানাই। এ সময় নুরুল হক নূর বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, আমরা স্বৈরাচার পতনে 50টি দল যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা